আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়লেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। 11তম জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। অস্থাবর সম্পদ বৃদ্ধিতে এমপিদের পেছনে ফেলেছে উপজেলা চেয়ারম্যানরা, টিআইবির বিশ্লেষণ। অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। মিরপুর 10 এবং আগারগাঁও এলাকায় যান চলাচল ব্যাহত। এবং দেশে এবার গবাদি পশুতেও লাগছে বারকোড। প্রাথমিকভাবে 50,000 গরুতে বারকোড ব্যবহারের কাজ শুরু। মাংস রপ্তানিতে উঠবে প্রতিবন্ধকতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়লেও তা নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্যের মেলার উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বে পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়েছে। এ সময় কর্মসংস্থান বাড়াতে শ্রমঘন শিল্প এলাকা গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে তৈরি পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এ খাতে নিয়ন্ত্রণ হয় দেশের অর্থনীতির ৭০%, যা মোট শিল্প কর্মসংস্থানের প্রায় 85%। কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে রাজধানীতে শুরু হয়েছে 7 দিনের 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 350-এরও বেশি প্রতিষ্ঠানের স্টল নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে 7 জন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন তিনি। দেশীয় পণ্যের প্রসারে এসএমই মেলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী আশা করেন, অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সেখানে আমার যুব সমাজ, তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। বিশ্ব পরিস্থিতি খারাপ না হলে মাথাপিছু আয় আরো বাড়ত বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। রপ্তানি বন্ধ, আমদানি বন্ধ, এই যে স্থবিরতা ছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের এমনকি মাথাপিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম, কিন্তু এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদিও এটাকে আমরা আরো নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতির দিকে দৃষ্টি দিতে আবারও জোর দেন সরকার প্রধান। আমাদের কূটনৈতিক মিশন যেগুলি আছে, অ্যাম্বাসি আছে, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি, এখনকার কূটনীতি এটা শুধু পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে, যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কি, সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি। পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে, বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে। আমাদের দক্ষ জনশক্তি আছে, কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে। কাজে এই দিকটাই তারা আরো ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে, সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেইভাবেই কিন্তু কাজ করছে। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। চলবে 25 মে পর্যন্ত। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি।
সকাল 8:45 এভারেস্টের চূড়ায় পা রাখেন বাবর আলী। পেশায় চিকিৎসক বাবর হেঁটে চষে বেরিয়েছেন বাংলাদেশের 64 জেলা, সাইকেলে পাড়ি দিয়েছেন ভারত। এবার এভারেস্ট জয় করে গড়লেন ইতিহাস। বিস্তারিত তামান্না জেনিফারের রিপোর্টে। এভারেস্ট জয়ের লক্ষ্যে গত 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন পেশায় চিকিৎসক বাবর আলী। প্রায় 1 সপ্তাহ ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকে শুরু মূল অভিযান। 33 বছর বয়সী বাবর আলী চট্টগ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন MBBS। কিন্তু বিশ্বজয়ের নেশায় থিতু হননি চিকিৎসা পেশায়। এভারেস্ট জয়ের আগে বাবর আলী সারগোরি, সুরিয়া পিক, মাউন্ট ইয়ানাম, মাউন্ট ফাব্রাং সহ জয় করেছেন উচ্চতম পর্বতের চূড়া। এবার এভারেস্ট জয় করে গড়লেন ইতিহাস। বেস ক্যাম্প টিমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান। এখন বাবর আলী ক্যাম্প 4-এ নামার পথে রয়েছেন বলে জানান তিনি। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম। মেয়েদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শিখরে পা রাখেন নিশাত মজুমদার। এছাড়া আব্দুল মুহিত, ওয়াসফিয়া নাজরিন বাংলাদেশের পতাকা ওড়ান এভারেস্টের চূড়ায়। আর সজল খালেদ এভারেস্ট শৃঙ্গ জয়ের পর নেমে আসার পথে মৃত্যুবরণ করেন। এটা খুবই বড় একটা অর্জন বাংলাদেশের জন্য। আমাদের তো, আমার কাছে মনে হয় যে এটা তো সবসময় হওয়া উচিত। প্রতি বছরই বাংলাদেশ থেকে দল হোক, একজন ব্যক্তি হোক, ছেলেরা হোক, মেয়েরা হোক, যাওয়া উচিত। আমি আশা করছি যে উনি নতুন নতুন অ্যাডভেঞ্চারের সাথে বাংলাদেশকে পরিচিত করাবেন, ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন, তরুণ তরুণীদেরকে আরও এই কাজের সাথে যুক্ত করবেন। তো এটার জন্য এটা হলেই আসলে আমাদের এই অর্জনগুলো পূর্ণতা পাবে। বাবর আলীর লক্ষ্য শুধু এভারেস্ট জয় নয়, তিনি একই সঙ্গে বিশ্বের 4র্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয়ও আশাবাদী। তামান্না জেনিফার, ATN বাংলা। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। এই দফায় আগামী বুধবার ভোট হবে 157 উপজেলায়। এর মধ্যে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে মাঠে নেমেছেন বিজিবি ও র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রথম ধাপে কম ভোটের হারে রেকর্ড গড়ায় দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি বাড়ানোই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে চষে বেড়াচ্ছেন গোটা নির্বাচনী এলাকা। এ দফায় চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় নির্বাচন হচ্ছে। 2 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 8 জন প্রার্থী। ভোটারদের সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান ও তার ছোট ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এতে জমে উঠেছে চাচা ভাতিজার ভোটের লড়াই। একটা চাচা আর একটা ভাতিজা, এখন আমরা কোথায় যাই? তাকেই দেবো ভোট, যে বেশি যোগ্য হবে তাকে। নির্বাচনের পরিস্থিতি শান্ত রয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান। বরিশালও জমে উঠেছে ভাইয়ে ভাইয়ে ও চাচা ভাতিজার লড়াই। হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ও তার আপন ভাই দলের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ এবং নজরুল ইসলাম ও তার আপন চাচা দেলোয়ার হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে করে ভিন্ন মাত্রা তৈরি হয়েছে ভোটের মাঠে। আমরা রাস্তাঘাট চাই যাতে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমাদের সুযোগ সুবিধা, আমাদের খোঁজ খবর রাখে এবং আমাদের পাশে থাকে, এইটাই আমরা চাই। উন্নয়নের ছোঁয়া নাই, আমাদের উপজেলা পরিষদের যে উন্নয়ন এটা দৃশ্যমান না। তা 10 বছরে কি আসলে কাজ হয় নাই? আচরণবিধিতে যেহেতু আছে যে এমপিরা ভোট ইন্টারফেয়ার করতে পারবে না, কিন্তু আমাদের এখানে এমপি পঙ্কজ দেবনাথ উনি একজন প্রার্থী উঠান বৈঠকে প্রতিনিয়ত ভোট চেয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে এই 2টি উপজেলা যে প্রার্থীগণ রয়েছে তারা যথেষ্ট সচেতন এবং সার্বিক পরিবেশ একটা সুষ্ঠু নির্বাচনের অনুকূলে রয়েছে। দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় নির্বাচন হচ্ছে। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা। এখন পর্যন্ত কোনো নির্বাচনে কোনো সহিংসতা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় চন্দ্রপুর বাজারে ওই হামলায় সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হন। 12 জন নেতা উন্নয়ন যাই, আমরা দেশের উন্নয়ন করতে হইব, আর আমরা ভোট দিমু। এরই মধ্যে নির্বাচনী এলাকা আইন শৃঙ্খলা ঠিক রাখতে মাঠে নেমেছে বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। ভোটের আগে ও পরে মোট 5 দিনের জন্য মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা চেয়ারম্যানরা সংসদ সদস্যদের পেছনে ফেলে দিয়েছে বলে জানিয়েছে টিআইবি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ করে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন মানেই যেন সম্পদ বৃদ্ধির লাইসেন্স। এছাড়া দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে মন্ত্রী এমপিদের স্বজন রয়েছেন 17 জন। বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের রিপোর্টে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ করে ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের বিষয়ে উঠে আসে চাঞ্চল্যকর নানা তথ্য। অতীতে কোনো না কোনো মামলায় অভিযুক্ত ছিলেন এরকম 18.32% প্রার্থী এবার দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংস্থাটি জানায় 2019 সালের তুলনায় এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে 140 গুণ, সম্পদ বেড়েছে 231 গুণ এবং আগের তুলনায় 3 গুণ বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। সাধারণত ধারণা করা হয় যে রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের সাথে জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের এই ছোট্ট রেজিস্ট্রেশনটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পদের বৃদ্ধি সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দেশে নির্বাচনে চলছে অসুস্থ এক প্রতিযোগিতা। বড় রাজনৈতিক দলগুলো বজায় রাখতে পারছে না দলীয় শৃঙ্খলা। একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। অর্থাৎ একদিক থেকে মোটা দাগে এক দলের একচ্ছত্র প্রাধান্য, অন্যদিক থেকে আবার স্থানীয় পর্যায়ে পরিবারতন্ত্রের বিকাশ ঘটছে, পাশাপাশি ঘটছে অন্তর্দ্বন্দ্ব। এদিকে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশগ্রহণের হার বেড়েছে প্রথম ধাপের তুলনায়। দ্বিতীয় ধাপের লড়াইয়ে চেয়ারম্যান পদে মন্ত্রী এমপিদের স্বজন রয়েছেন 17 জন। এছাড়া এবারে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে 71% ব্যবসায়ী বলে জানায় টিআইবি। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের 15% ভ্যাট বসানোর সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনপ্রিয় এই পরিবহনে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল। প্রতিবেশী দেশ ভারতেও মেট্রো রেলে কোনো ভ্যাট নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে দ্রুতই বিষয়টির সমাধান করা হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্র্যান্ডিং অন মেট্রো রেল অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন মানসিক যন্ত্রণায় ভুগছে। বিএনপির জোটবদ্ধ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা হবে বলেও জানান তিনি। বিশ্ব পরিস্থিতির দোহাই দিয়ে বাংলাদেশের নিত্যপণ্যের সীমাহীন দাম বৃদ্ধি, রিজার্ভ সংকট ও ক্ষমতাসীনরা নিজেদের দুর্নীতি লুটপাট আড়াল করতে চাইছে, এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার 2 শ্রমিক ও আহত 3 জনকে সহায়তা দিতে গিয়ে তিনি একথা বলেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী আরও বলেন, অতীতের রিজার্ভ লুটের মতো নতুন কোনো কেলেঙ্কারি ঢাকতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করবে বলে আশা বিএনপির এই মুখপাত্রের। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংক দেবে, চাকরি করে সরকারের, নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে। আর এটা তো নতুন কিছু না, এটা তো দৃষ্টান্ত আছে, কয়েক বছর আগে তো হয়েছেও তাই। রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি, তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি। রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চালকরা। সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে তারা। সকাল 10টা থেকে মিরপুর 1 ও 10 নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
উন্নত বিশ্বের মতো দেশে এবার গবাদি পশুতেও লাগছে বারকোড। প্রাথমিকভাবে 50,000 গরুতে বারকোড ব্যবহারের কাজ শুরু করেছে সরকার। এর মাধ্যমে গরুর মাংস বা দুধের উৎস জানতে পারবেন ক্রেতারা। একই সাথে পশুর জাত, খাদ্যাভ্যাস, রোগ সহ বিস্তারিত তথ্য জানা যাবে বারকোডের মাধ্যমে। এতে করে পশু ব্যবস্থাপনা যেমন সহজ হবে, তেমনি মাংস রপ্তানিতেও প্রতিবন্ধকতা কাটবে বলে মনে করেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সাধারণ পণ্যের মতো এবার গরুর শরীরেও বারকোড। পোশাক সহ বিভিন্ন পণ্যের ব্যবহার এখন অনেকটা আবশ্যক হলেও গবাদি পশুতে বারকোডের প্রচলন নতুন ঘটনা। কিউআর কোড স্ক্যান করে গবাদি পশুর মালিক কে, তার ঠিকানা, কি জাতের পশু, বয়স এবং স্বাস্থ্যগত ও খাদ্যাভ্যাসগত নানা তথ্য জানতে পারবেন ক্রেতারা। ধারণা পাওয়া যাবে মাংস ও দুধের মান সম্পর্কে। সিরাজগঞ্জের শাহজাদপুরের 10টি খামারের গরুকে নিবন্ধনের আওতায় এনে লাগানো হচ্ছে বারকোড। কানের দিয়ে গেছে যে ক্ষয়ক্ষতি যদি লইতেছে, আপনারা গরিব মানুষ পথে বসে যাবেন, যাতে না বসেন হের লেগে এই জিনিসটা করে দিয়ে গেছে। ইন্স্যুরেন্সের আওতায় গরু বাছুর নিয়ে আসা হবে অনেক ফার্মারদের। জাত এবং দুধের উৎপাদন, এই তথ্যগুলি এমনকি তার দাদা দাদি নানা নানির পরিচয় আমরা এই বারকোডের মাধ্যমে জানতে পারবো। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পশুকে বীমার আওতায় আনা, তথ্য সংরক্ষণ ও মাংস রপ্তানির পথকে সহজ করার লক্ষ্যে গরুর অনলাইন নিবন্ধন ও বারকোড ব্যবহারের উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 2025 সালের মধ্যে এর আওতায় আনা হবে 50,000 গবাদি পশু। পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি হলে যেটা আমাদের লাভবান হবে, এই অ্যানিমেলটার মুভমেন্ট থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন রক্ষিত থাকবে। অ্যানিমেলটার ধরেন ভ্যাকসিন, ডিওয়ার্মিং এর যেগুলো ইনফরমেশন লাগে, কি কি ধরনের খাবার সে খাচ্ছে, প্রতিদিনের ডাটাবেসটা সেখানে আমরা আপলোড করে থাকবে। অ্যানিমেলের ট্রেসেবিলিটিটা আসলে মাংস রপ্তানির একটা উন্মুক্ত দ্বার তৈরি হবে। এখন আমার অ্যানিমেলে ভ্যাকসিন করা হচ্ছে কিনা ডাটাবেস যদি থাকে, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ আমার অ্যানিমেলে অমুক তারিখে অমুক ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যয় আছে, সেই অনুসারে ট্যাগগুলো নেওয়ার, আমদানি করার একটা ব্যয় আছে, এবং ট্যাগিং করা অ্যানিমালকে, এর জন্য একটা অপারেশনাল কস্ট আছে। এটা খুব বেশি না, খামারি নিজস্ব কোনো খরচ নেই, পুরো খরচটাই সরকার বহন করবে। বিনিময়ে খামারি সচেতনতা পাবে, প্রচুর পরিমাণে প্রশিক্ষণ পাবে, ওই খামারি হবে পায়োনিয়ার ওই এলাকার জন্য। গবাদি পশুর উৎপাদন বেশি এমন 16টি উপজেলার নির্দিষ্ট কিছু খামারে প্রাথমিকভাবে চলছে বারকোড ব্যবহার ও নিবন্ধনের কাজ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নওগাঁর ঐতিহ্যবাহী সতীহাট কলার হাটে সপ্তাহে বেচাকেনা হয় কোটি টাকার কলা। চম্পা, মানিক, সবরি ও সাগর সহ নানা জাতের কলার চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা, এতে খুশি তারা। লাভজনক হওয়ায় এই অঞ্চলে দিন দিন বাড়ছে কলা চাষ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগম নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী সাতিহাট কলার হাট। সপ্তাহে রোববার, সোমবার ও মঙ্গলবার কাকডাকা ভোরে নিজেদের চাষ করা নানা জাতের কলা নিয়ে হাজির হন চাষিরা। জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাঁদি বিক্রি হচ্ছে 100 থেকে 500 টাকা পর্যন্ত। প্রতি হাটেই এখানে বেচাকেনা হয় 50 লাখ থেকে 1 কোটি টাকার কলা। এবার কলার উৎপাদন হয়েছে ভালো, বর্তমান বাজারে যার চাহিদাও রয়েছে ব্যাপক। এই অঞ্চলের কলা সুস্বাদু হওয়ায় দূর দূরান্তের ব্যাপারীরা কলা কিনে নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন। এখানে মানিকের কলা পাওয়া যায়, চাম্পা কলা পাওয়া যায়, সাগর কলা পাওয়া যায়, সব কলা পাওয়া যায়। খাইতে খুব ভালো, কাস্টমারে খুব ইয়া করে, প্রশংসা করে। আর চাপাই থেকে আসছি সুধীর হাটে মাল কিনতে, চাপা কলা গালা দেখা গেছে ভালোই, এখানে দানা গালা ভালো আছে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর জেলায় 1220 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। চাষাবাদ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাগর কলা, অনুপম বা সবরি কলা এবং চিনি চাম্পা কলা, এই জাতগুলো কৃষক বাজার দর ভালো থাকাতে কৃষক লাভবান হয়েছে এবার কলাতে, এবং বাজার এখন পর্যন্ত ভালো। সরকারি পৃষ্ঠপোষকতায় এই কলা চাষ বৃদ্ধি করা গেলে বাংলাদেশেও কৃষিক্ষেত্রে কলা অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করছেন নওগাঁর কলা চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন BNACWC এর 22তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সহ দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এতে বিভিন্ন বাহিনী, মন্ত্রণালয়, সংস্থা থেকে BNACWC'র সদস্য সহ 43 জন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের রাসায়নিক অস্ত্র কনভেনশন সংক্রান্ত বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নে 21তম সাধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা সম্পর্কে আলোচনার পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে পার্টেক্স খেলার খবর। যুক্তরাষ্ট্রে T20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। হিউস্টনে ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়রা। মাঠের অনুশীলনে নামার আগে জিমে সময় কাটান মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাসরা। বিশ্বকাপের আগে 3 ম্যাচের সিরিজে হিউস্টনে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। 21 মে প্রথম খেলায় মাঠে নামবে চন্ডিকা হাতুড়ি সিংহের দল। অন্যদিকে ইনজুরি থেকে সেরে ওঠার অভিযানেও নেমেছেন পেসার তাসকিন আহমেদ। 64টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ছাত্রলীগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় তিনি জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মেলবন্ধন তৈরি করতেই এ ধরনের আয়োজন করেছেন তারা। আগামী 26শে জুন থেকে 3রা জুলাই পর্যন্ত মিরপুর ইনডোর স্টেডিয়ামে হবে খেলাগুলো। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়লেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। 11তম জাতীয় SME মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। 6ষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয়। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। অস্থাবর সম্পদ বৃদ্ধিতে এমপিদের পেছনে ফেলেছে উপজেলা চেয়ারম্যানরা, টিআইবির বিশ্লেষণ। অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। মিরপুর 10 এবং আগারগাঁও এলাকায় যান চলাচল ব্যাহত। এবং দেশে এবার গবাদি পশুতেও লাগছে বারকোড। প্রাথমিকভাবে 50,000 গরুতে বারকোড ব্যবহারের কাজ শুরু। মাংস রপ্তানিতে উঠবে প্রতিবন্ধকতা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।